গতকালই রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ এবং আগামীকাল দফায় দফায় বৈঠক। তাহলে কি এবার ভোট ঘোষণা হয়ে যাবে? এ নিয়ে জল্পনা তুঙ্গে। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। এরই মধ্যে রবিবার রাজ্যে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরেই সাধারণত ভোটের দিন ঘোষণা হয়। এবারও কি তাই হবে? বলে কবে? আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। এছাড়াও 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন। প্রথম ভোটার লিস্টের পর দ্বিতীয় তালিকা এখনো বের হয়নি। এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাহলে কি এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে? 100% হবে, কেন হবে না? সুপ্রিম কোর্ট অর্ডারও আছে, সাপ্লিমেন্টারি তো প্রকাশিত হবেই। সেটা উইকলি হবে কি উইকলি হবে কি once in 2 weeks হবে কি once in 10 days হবে, ডিপেন্ড করে। বাংলায় ভোট নেই, এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো, তাহলে এখানে কমিশন কেন আসছে? ভোট প্রস্তুতি নিয়ে সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে, ওটা মূল্যায়ন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং আছে, যেখানে আপনার সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছেন, এদের সঙ্গে সবার সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে মিটিং আছে। নিউজ 18 বাংলা। রাজ্য কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালই পৌঁছে গিয়েছেন এবং ভোট প্রস্তুতি নিয়ে আজও কাল দফায় দফায় বৈঠক রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে এবং গতকাল রাতে কলকাতায় এসেই বৈঠক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, সেই বৈঠক থেকে কি কি উঠে আসে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। দেখো, আজকে মূলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রথমেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে। ইতিমধ্যেই বিজেপির তরফে প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। মূলত প্রত্যেকটি রাজনৈতিক দলকে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে। বিজেপি ইতিমধ্যেই গেছে, তৃণমূল কংগ্রেসের সময়সীমা রয়েছে 11টা, 11:30টার পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও আসবে। বিজেপির পরে যাবে সিপিআইএম এর প্রতিনিধি দল, অর্থাৎ বামফ্রন্টের প্রতিনিধি দল, তারপর এক এক করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাবেন। এবারে যেটা বিষয় হচ্ছে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরফে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে কি দাবি রাখা হবে, যেটা রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষেরও বেশি ভোটারের নথি রয়েছে, যার মধ্যে 8 লক্ষেরও বেশি ভোটারের নথির অভিযোগে নিষ্পত্তি করা গেছে, এখনো পর্যন্ত 52 লক্ষেরও নিষ্পত্তি বাকি রয়েছে। তাই এই পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা ভোট কিভাবে সম্ভব তা নিয়ে একাধিক রাজনৈতিক দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে বেশ কিছু দাবি রাখা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই বৈঠক হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। তারপর দুপুর 12:30টার পর থেকেই প্রত্যেকটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি র্যাঙ্কের অফিসারদের নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে। এই বৈঠকটাই মূলত গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে জেলায় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেলায় জেলায় বিধানসভা ভোটের প্রাক প্রস্তুতি, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এখনো পর্যন্ত কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা বিভিন্ন জেলাগুলি বা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে। এই যে বৈঠকটি হবে দুপুর 12:30টার পর থেকে, এই বৈঠকটি চলবে সন্ধে পর্যন্ত। এই বৈঠকটাই সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের ফুল বেঞ্চের, তার কারণ এই বৈঠকেই কমিশনের ফুল বেঞ্চের তরফে জেলা ধরে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে এবং তারপর আগামীকাল সকালবেলায় কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন
অন্যদিকে আজ কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল আর তৃণমূলে 3 সদস্যের প্রতিনিধি দলে রাজীব কুমার আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক কমিশনের। আর কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন রাজীব এবং ফিরহাদ চন্দ্রিমা। আমার সঙ্গে প্রতিনিধি আবির রয়েছে, কথা বলবো আবিরের সঙ্গে। কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক এবং সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে থাকছেন রাজীব কুমারও। দেখো, সাম্প্রতিক যে সংঘাতের আবহ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং বলা যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেই আবহে এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাধারণত প্রথামাফিক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন বিধানসভা নির্বাচনের আগে যখন আসেন তখন এই বৈঠকটা করা হয়, কিন্তু এই বৈঠকের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যাওয়া অন্য মাত্রা পেয়েছে। তার কারণ কমিশনের সঙ্গে বারবার ধরে যে ধরনের সংঘাত তৈরি হয়েছে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কমিশনের তরফ থেকে যে ধরনের নিয়ম তৈরি করা হয়েছে, নীতি নেওয়া হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে তারা যে এগুলো ঢিলিমি দেখিয়েছে তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত বাড়ানোর পরে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালন করা হচ্ছে না এবং বিশেষ করে বর্তমানে যারা এখনো পর্যন্ত বিবেচনাধীন বা বিচারাধীনের আওতায় রয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ দ্রুত কমিশন কি করে উঠতে পারবে এবং কেন জুডিশিয়ারি অফিসারদের তাদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছিল তাদেরকে দিয়ে দ্রুত শুনানি পর্ব করানো হচ্ছে না। অতীতে আমরা দেখেছি যে ডিসেম্বরের একেবারে শেষে অভিষেক তিনি গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের কাছে, পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান জ্ঞানেশ কুমারের কাছে এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় যে তাদের তরফ থেকে যে অভিযোগ করা হয় যে তাদের সাথে কোনো ধরনের সাহায্য করা হয়নি, তাদের দাবিও বলা হয়নি এবং সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই আবহের মধ্যে আজকে যাওয়া যে 3 জনকে পাঠানো হচ্ছে মনে করা হচ্ছে 3টে কারণে গুরুত্বপূর্ণ। রাজীব কুমার তিনি দীর্ঘদিন ধরে পুলিশের শীর্ষ আধিকারিক হিসেবে কাজ করেছেন, রাজ্যের বিভিন্ন জায়গাকার ভৌগোলিক অবস্থান এবং বাহিনী মোতায়েন বা নিরাপত্তা সংক্রান্ত বিষয় তিনি বক্তব্য রাখলে সেটা যথেষ্ট গুরুত্ব পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মহিলা ভোটারদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার ধরে করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে উত্থাপন করতে পারেন এবং অবশ্যই হচ্ছেন ফিরহাদ হাকিম, তার কারণ তৃণমূলের অভিযোগ যে প্রচুর সংখ্যালঘু ভোটকে বাদ দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে তাদের বক্তব্য তারা তুলে ধরতে পারেন। ফলে 3 জনকে গুরুত্বপূর্ণ জায়গাতেই তাদেরকে বাছাই করে অত্যন্ত সুকৌশলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিশেষ করে জ্ঞানেশ কুমারের সঙ্গে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, জ্ঞানেশ কুমারকে ফের কালো পতাকা গো ব্যাক। নিউ টাউনের পর কালীঘাটেও কালো পতাকা। পুজো দিতে কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনার এবং সেই সময় মন্দিরের বাইরে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার। রাতে নিউ টাউনেও বিক্ষোভের মুখে জ্ঞানেশ, বিক্ষোভের মুখে স্পেশাল রোল অবজারভারও। প্রতিবাদের অধিকারের পক্ষে সওয়াল সুব্রত গুপ্তের। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। सर क्या बताएंगे? এই 7 লাখ মানুষকে আন্ডার জুডিকেশনে রেখেছেন, সেই আন্ডার জুডিকেশনটা কিসের জন্য রেখেছেন? সঠিক কোনো প্রমাণ কাগজ দেখেও কিছু পাচ্ছি না। আমরা এসেছি আমার শাশুড়ির বিচার চাইতে। আমাদের ভোট বিসর্গে আসবে কেন? আমাদের নাম কাটা যাবে কেন? আমার মেয়ের আমার থেকে মেয়ের যখন ভোট নাম আসছে আমার নামটা বিসর্গে থাকবে কেন? হ্যাঁ, এইটুকু বেলায় বাবা কোথায় পড়ে গেছে যাই না, তাও যাই না। আজ এই ভারতবর্ষে মানুষ হয়েছি, তারপরে এই তো ভোট দিয়েছি, আজ স্পোর্ট কোচ থেকে মানুষ হয়েছি, সেইখান থেকে নিয়ে আমাকে কেন ভোটের নামটা কাটা যাবে? डेमोक्रेसी में प्रोटेस्ट करने का हक सबका है, प्रोटेस्ट कर सकते हैं। इलेक्शन शांतिपूर्ण से हो जाए, यही मांगा। इलेक्शन एकदम शांतिपूर्ण भाव से होगा, शांति तो बनाए रखना होगा और आप लोग आइए वोट दीजिए, यही मेरा मैसेज रहेगा। রাষ্ট্রপতি এমন একটা পদ যে পদের বিরোধিতা করে সুর চড়ানো যায় না। তৃণমূলের অভিযোগ সেই রাষ্ট্রপতি পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি, তাই ঘুরপথে প্রতিবাদে নামছে তৃণমূল। I will request Derek and Sudipda to ask an appointment from the Honorable President of India and to submit whatever we have done for the tribal people and especially the Santali people. শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন।
বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের এই সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে, যা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিশানা করছেন বিজেপিকে। রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কোমর বেঁধে নামছে তৃণমূল। এরই মধ্যে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। তারা রাষ্ট্রপতিকে রিপোর্ট কার্ড দেবেন। আদিবাসীদের জন্য 2011 থেকে পশ্চিমবঙ্গে কি কাজ হয়েছে, বিধানসভা ভিত্তিক কাজের খতিয়ান রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য উল্লেখ করা হবে রিপোর্ট কার্ডে। অপরাজিত বিল রাষ্ট্রপতি ভবনে আটকে রয়েছে। এই প্রসঙ্গ রাষ্ট্রপতির সামনে তুলে ধরতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। আমরা বাংলার যে 12 কোটি মানুষের যে উন্নয়নের 99টি কর্মসূচি নিয়েছেন গত 15 বছর ধরে, ক্রমাগত সেই কর্মসূচি রূপায়ণের জন্য আমরা চেষ্টা করে চলেছি, আমাদের সরকার চেষ্টা করে চলেছে এবং বাংলার মানুষ সেগুলোকে গ্রহণ করেছে বলেই জনসমর্থন নিয়ে মমতা ব্যানার্জি প্রায় 15 বছর বাংলার শাসনে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্যেও যেতে চান তৃণমূলের সাংসদ বিধায়করা। আদিবাসীদের সংগঠনকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রতিনিধি দল চায় বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আদিবাসীদের জন্য তৃণমূল সরকার কি করেছে তার খতিয়ান তুলে ধরতে। আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে, আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। এখানেই শেষ নয়, এ রাজ্যেও প্রচারে নামবে তৃণমূল। আদিবাসী উন্নয়নে কাজের খতিয়ান তুলে ধরা হবে। জঙ্গলমহলের মানুষ যে প্রতিনিয়ত বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে রাজ্যের বুকে, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তার কারণ জঙ্গলমহলের আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার কার্যত বিজেপি কর্পোরেটের হাতে তুলে দিয়েছে। সারা ভারতবর্ষে জলজমি জঙ্গলের অধিকারের লড়াইয়ে বাংলার মানুষ শুধু একা নয়, গোটা দেশের মানুষ, আদিবাসী সমাজ বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাই স্বাভাবিকভাবেই জঙ্গলমহলের আদিবাসীরাও বিজেপিকে ঘাট দেখাবে। নিউজ 18 বাংলা, এটা আমাদের সোনার বাংলা। জয়জোহার থেকে শিক্ষাশ্রী আবাসিক স্কুল থেকে সাঁওতালি একাডেমি, 15 বছরে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প। দেখুন। দেখাশোনা যা তড়ি আদিবাসী ভাই বাহিন মা দিয়া আমার নিছাতে। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে আদিবাসীদের জন্য একাধিক প্রকল্প এবং কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। জেলা নামায় উত্তর 24 পরগনা, একা পেলায় লালা বাজায়, একা পেলায় লালা। 2013 সালে আদিবাসী উন্নয়ন দপ্তর চালু করে রাজ্য সরকার। আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, আর্থিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় জোর দিতে। SC/ST পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, এই প্রকল্প চালু হয় 2014 সালে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের প্রতি বছর 800 টাকা করে দেয় রাজ্য সরকার। এখনো পর্যন্ত শিক্ষাশ্রীতে উপকৃত প্রায় 1,04,00,000 পড়ুয়া। ST পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মাধ্যমিক পাশের পর টিউশন ফি এবং পড়াশোনার জন্য রাজ্য সরকার টাকা দেয়। এখনো পর্যন্ত এতে উপকৃত 2,75,000 পড়ুয়া। কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা 2015 সালে চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে জঙ্গলমহলের কেন্দুপাতা সংগ্রহকারী আদিবাসীদের চিকিৎসার খরচ দেওয়া হয়, অন্তঃসত্ত্বা হলেও টাকা পান। কেন্দুপাতা সংগ্রহকারী কারো মৃত্যু হলে তার পরিবারকে 50,000 টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পায় 1,50,000 টাকা। এখনো পর্যন্ত এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা 35,000।
আগে এটা ছিল না, তারপরে এটা দিয়েছে, এটা খুব ভালো। আগে কি কেন্দুপাতার দাম পেতেন? না না, পেতাম না, এখন এখন পাই। সে জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। জয় জোহর প্রকল্প চালু হয় 2020 সালে। এই প্রকল্পে গরিব আদিবাসী বয়স্কদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পান 3,410,000 জন। এই 8 বছর যে পাচ্ছি আমি জয় জোহর পেনশন, তাতে করে খুব উপকৃত। সরকারকে ধন্যবাদ, যিনি পেনশনগুলো দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আদিবাসীদের শিক্ষা এবং ভাষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। 2023 সালে সিধো কানো মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল চালু করা হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এই স্কুলে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ মেলে। 2021 সালে এ রাজ্যে সাঁওতালিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়। এরপরে শিক্ষাক্ষেত্রে অলচিকি লিপির ব্যবহার চালু হয়। 2017 সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। 2021 সালে এর নাম বদল করা হয়। সাঁওতালি লেখকের নামে করা হয় সাধু রামচাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে সাঁওতালি ভাষায় পড়াশোনা হয়। সরকারি স্কুলে অলচিকি লিপি জানা শিক্ষক নিয়োগ শুরু হয়। সাঁওতালি ভাষায় পাঠ্য বই প্রকাশ করে শিক্ষা দপ্তর। সাহিত্য চর্চা, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার জন্য সাঁওতালি একাডেমি তৈরি করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে সাঁওতালি ভাষা নিয়ে পাঠ্যক্রম চালু হয়েছে। আদিবাসী এলাকাগুলিতে অলচিকি লিপিতে সরকারি প্রকল্পের কথা বলা হয়। সাঁওতালি সাহিত্য, নাটক, গান এবং বই প্রকাশে জোর দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের সুবিধে পান আদিবাসীরা, যেমন স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্য সাথী এবং লক্ষ্মীর ভান্ডার। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা নিশানা অভিষেকের। জয়সায়ের আইসিসি প্রেসিডেন্ট পদ নিয়ে প্রশ্ন তুলে চড়াশুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ। 2রা মার্চ রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ দাবি করেছিলেন তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहाँ पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता का कल्याण नहीं है। बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला कर, वो अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाना चाहते। রায়দিঘির সভা থেকে শাহকে পাল্টা নিশানা করেছেন অভিষেক। अमित शाह ऐसे बोलेছেন दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে মানুষকে বলুন। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মথুরাপুর জেলায়, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? বকখালিতে গাছে কোপ, ঝাউ জঙ্গলের গাছ কেটে সাফ। স্থানীয়দের বিরুদ্ধে সরব এলাকাবাসীদের একাংশ। বন দফতরের বিরুদ্ধেও অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বকখালি। এখানে কথা বলে সাদা বালি, লাল কাঁকড়া, ঝাউ জঙ্গল। সমুদ্রের পাড়ে বিঘার পর বিঘা এই ঝাউ জঙ্গলের একের পর এক গাছে কোপ। ঝাউ জঙ্গল পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের দাবি এই জঙ্গলে প্রায় প্রতিদিনই কোপ পড়ে। গাছ কেটে নিয়ে যান এলাকারই লোকজন। এই ঝাউ জঙ্গলের 1 কিলোমিটারের মধ্যে
বন দপ্তরের বকখালি রেঞ্জের অফিস। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তর উদাসীন। এখানকার মানুষ যদি সচেতন না হয় তাহলে গাছ রক্ষা করা কোনো মতেই যাবে না। ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণ উদাসীন, যে গাছ লুট হচ্ছে অবাধে বা কাঁচা গাছ কাটা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে একটা স্টেপ নেওয়া বা তারা যে একটা বাধা দান, এটা আমাদের চোখে পড়েনি। জঙ্গল ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফরেস্ট প্রোটেকশন কমিটি বলে একটা কমিটি আছে, এরাও সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। ঝাউ কিন্তু বালিয়াড়িতে জন্মায় এই গাছগুলো। সমুদ্র উপকূলের যে ঝড়ের তাণ্ডবকে যেমন রক্ষা করতে পারে, একই সঙ্গে বালিকে কিন্তু আঁকড়ে রাখে, এদের শেকড় বালি আঁকড়ে রাখে। তার ফলে উপকূলের যে ক্ষয়, সেই ক্ষয়টা থেকে এরা রোধ করে। আমফানে ঝড়ে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়মে আবার সেটাই ধীরে 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 সেটা পুনরুদ্ধার হয়। কিন্তু এক্ষেত্রে সেটাকে পুনরুজ্জীবন না করে কেটে নেওয়া হচ্ছে। ঝড় প্রবণ আমাদের এই সুন্দরবন এলাকা বা বকখালির জন্য ক্ষতি, পর্যটনেরও একটা বড় ক্ষতি। বন দপ্তরের বিশেষ করে এটা দেখা উচিত। এরা কিছু গাছ কাটছে। রেঞ্জার সাহেব, ওনাকে আমি গতবারও বলে দিয়েছিলাম, উনি আশ্বস্ত করেছিলেন যে আওয়াজ রাখবেন। কাজের সঙ্গে কোনো মিল নেই। রেঞ্জারের উপস্থিতিতে এখানে থাকা সত্ত্বেও এই যে বিপুল সংখ্যক গাছ টাছ কাটা হচ্ছে, এগুলো যাতে আর না হয় তার জন্য আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।